ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী সিরিজের দ্বিতীয় গল্প পথের কাঁটা। আজকে রয়েছে তৃতীয় এবং শেষ পর্ব। পরদিন প্রাতঃকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসিল। সবেমাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, এমন সময় দরজার কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিল, কে? ভিতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়ি গোঁফ কামানো, একহারা ছিপছিপে গড়ন, বয়স 30-এর মধ্যে। চেহারা দেখিলে মনে হয় একজন অ্যাথলেট। সম্মুখে আমাদের দেখিয়া স্মিত মুখে নমস্কার করিয়া বলিল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলিয়া অনাহতভাবে একখানা চেয়ার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস স্বরে বলিল, আমাদের জীবন বীমা করবার অত পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিল। এক একজন লোক আছে যাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখিলাম প্রফুল্ল রায়েরও তাহাই হইল। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হইয়া আছে। সুন্দর মুখ এত সহজ এমন বিকৃত হইতে পারে দেখি আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসিতে হাসিতে বলিল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন। নেহাত দোষ দেওয়াও যায় না, কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পারেন, উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনার নাম তো ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ করতে এসেছি, যদি মশাইয়ের আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজার মুখে মুখখানা বাঁকাইয়া বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু। বলিয়া অর্থপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলিল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলিল, বেশ তো বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের। আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটন সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনে একটা মুহূর্তও বোধহয় ডাল নয়। আমার এক এক সময় মনে হয় এই একঘেয়ে বীমার কাজ ছেড়ে আপনার মতো জীবনযাপন যদি করতে পারতাম। বলিয়া পকেট হইতে পানের ডিবা বাহির করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমে অধীর হইয়া উঠিতেছিল। বলিল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়েই সুবিধে হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে বলি, আমি বীমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বোম্বে জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসের চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম মাস তো বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটল। কারণ নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পিছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে শুরু করলে আমি যেখানেই যাই আমার পিছু পিছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন একটা অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো, কিছুই ঠিক করতে পারলাম না।
মামলা মকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিনের যোগ পেছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায়ই ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ হইতে সযত্নে রক্ষিত দুটি চিরকুট বাহির করিয়া ছোট টুকরোটি ব্যোমকেশের হাতে দিয়া বলিল, দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটি চোখে পড়ল। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই, পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে? ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নান্ত মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। গলা বাড়াইয়া দেখিলাম সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলিলেন, পড়লেন তো? বেশ মজার না? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে, অর্থাৎ গত শনিবারের আগের শনিবার, কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঁঝি লেগে গেল, কিন্তু কা কষ্ট পরিবেদনা। কোথাও কেউ নেই। ডিসকাস্টেড হয়ে ফিরে আসছে, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়া বলিল, এই দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিল। আমি উঠিয়া আসিয়া তাহার পিঠের উপর ঝুঁকিয়া দেখিলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11ই মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করবার নির্দেশ আছে। প্রফুল্লরা একটু থামিয়া চিঠিখানা পড়িবার অবকাশ দিয়া বলিতে লাগিল, একে তো পকেটে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না, তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠতে লাগলো। আমি মিস্ট্রি ভালোবাসি না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়াই মিস্ট্রি, যেন কি এক ভয়ঙ্কর অভিসন্ধির মধ্যে লুকানো আছে, নইলে সবটাতেই কেন তো লুকোচুরি। লোকটা কে, কিরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনিই বলুন। বলে সে আমার মুখের দিকে চাহিল। আমি উত্তর দেওয়ার পূর্বে ব্যোমকেশ বলিল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন, আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্লরা একটু ক্ষুণ্ণ হইয়া বলিল, সে কথাই তো জিজ্ঞেস করছি মশাই, চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয় লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটি দিন বাকি, তাই কি করব বুঝতে পারছি না, আপনার কাছে পরামর্শ নিতে এলাম। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলাম না, আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনও যথেষ্ট সময় আছে, কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। প্রফুল্ল রায় বলিল, কিন্তু আমি তো কাল সকালে আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে, আজ রাত্রে সুবিধা হবে না কি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নাড়িয়ে বলিল, না, আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলিয়া ফেলিয়াই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃকপাত করিয়া বলিল, কিন্তু আপনার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, কাল বিকেলে 4টে 4:30টার সময় হলেও যথেষ্ট সময় থাকবে। বেশ বেশ, তাই আসবো। পকেট হইতে আবার ডিবা বার করিয়া 2টা পান মুখে পুড়িয়া ডিবাটা আমার দিকে বাড়াইয়া দিয়ে বলিল, পান খান কি? খান না। আমরা এক একটা বদ অভ্যেস কিছুতেই ছাড়তে পারি না, ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ উঠি তাহলে, নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দ্বার পর্যন্ত গিয়া রায় ফিরিয়া দাঁড়াইয়া বলিল, পুলিশ এই বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হইয়া বলিল,
পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কেন কোনো আশা প্রত্যাশা করছেন? আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবো না। এই নিয়ে যান আপনার টাকা। বলে টেবিলের উপর নোটখানা অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি। বলিতে বলিতে প্রফুল্ল রায় দ্রুত পদে বাহির হইয়া গেল। প্রফুল্ল রায় চলিয়া গেলে ব্যোমকেশ নোটখানা তুলিয়া লইয়া নিজের লাইব্রেরি ঘরে ঢুকিল। তারপর সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হইয়া উঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকী থাকিবার পর সে ভাব আপনিই তিরোহিত হইয়া যায়, তাহা আমি জানিতাম। তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হইয়া থাকিলেও অপঠিত সংবাদপত্রখানা তুলিয়া তাতেই মনোযোগ সংযোগ করিলাম। কয়েক মিনিট পরে শুনিতে পাইলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা কহিতেছে। বুঝিলাম কাহাকেও টেলিফোন করিতেছে। দু একটি ইংরেজি শব্দ কানে আসিল, কিন্তু কাহাকে টেলিফোন করিতেছে ধরিতে পারিলাম না। প্রায় 1 ঘণ্টা ধরিয়া কথাবার্তা চলিল। তারপর দরজা খুলিয়া ব্যোমকেশ বাহির হইয়া আসিল। চাহিয়া দেখিলাম তাহার স্বাভাবিক প্রফুল্লতা ফিরিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? সে কথার উত্তর না দিয়া ব্যোমকেশ বলিল, কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল, জানো? আমি চকিত হইয়া বলিলাম, না, নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলিল, নিয়েছিল তাতে সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি। বলিয়া নিজের মনে মৃদু মৃদু হাসিতে লাগিল। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতার কি আছে তা বুঝিলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরহ হেয়ালির মতো হইয়া দাঁড়ায় যে তাহার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাহাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হইলে সে কিছুই বলিবে না। তাই আমি আর বাক্য ব্যয় না করিয়া স্নানাদির জন্য উঠিয়া পড়িলাম। দ্বীপ্রহর ও সন্ধ্যাবেলা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসিয়াই কাটাইয়া দিল। প্রফুল্ল রায়ের সম্বন্ধে 2-1 প্রশ্ন করিলাম, কিন্তু সে শুনিতেই পাইল না। চেয়ারে চক্ষু বুঝিয়া পড়িয়া রহিল। শেষে চমকে উঠিয়া বলিল, প্রফুল্ল রায়? ও, আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্পর্কে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রিকালে আহারাদির পর নীরবে বসিয়া ধূমপান চলিতেছিল। ঘড়িতে ঠং করিয়া 10:30 বাজিতেই ব্যোমকেশ চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল, উঠো বীরজায়া, বাঁধো কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন করা আরম্ভ হোক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। বিস্মিত হইয়া বলিলাম, সেটা আবার কি? ব্যোমকেশ বলিল, বাহ, পথের কাটা নিমন্ত্রণ রক্ষা করতে হবে না, মনে নেই বুঝি? আমি আশঙ্কায় উঠিয়া বলিলাম, মাফ করো, এই রাত্রি একলা আমি সেখানে যেতে পারবো না, যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। কিন্তু না গেলে কি নয়? পথের কাটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোন পেনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে তাহলে যে ঢের কাজ হতো। আমি মারাত্মক বিরক্ত হয়ে বললাম, হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ না করলে মন্দ কি? গ্রামোফোন পেন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেওয়ার মতো কিছু তো থাকা চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠি যেতে মাত্র একজনকে লিখেছে। তার ব্যবস্থা আমি করছি, এখন ও ঘরে চলো তো। সময় ক্রমেই সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে লইয়া গিয়ে ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে আমার মুখসজ্জা করিয়া দিল। দেয়ালে লম্বিত দীর্ঘ আয়নাটায় উঁকি মারিয়া দেখিলাম সেই গোফ এবং সেই ফ্রেঞ্চ কাট দাড়ি ইন্দ্রজাল প্রভাবে ফিরিয়া আসিয়াছে। কোথাও এতটুকু তফাৎ নাই। আমাকে ছাড়িয়ে দেওয়া ব্যোমকেশ নিজেই বেশভূষা আরম্ভ করিল। মুখের কোনো পরিবর্তন হইল না। দিরাজ হইতে কালো রঙের সাহেবী পোশাক বাহির করিয়া পরিধান করিল, পায়ে কালো রবার সোল জুতো পরিল। তারপর আমাকে আয়নার সম্মুখে 5-6 হাত দূরে দাঁড় করাইয়া দিয়া নিজে আমার পিছনে গিয়ে দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনে এগিয়ে যাও, এবার দেখতে পেলে? না। ব্যাস,
কামফাতে। এখন শুধু একটা পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকিয়াই লক্ষ্য করিয়াছিলাম ব্যোমকেশের টেবিলের উপর দুটি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরূপ আকৃতির প্লেটে মটন চপ খাইতে দেয় সেইরূপ। সেই প্লেটে একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপর করিয়া চাপাইয়া দিয়া একখানা ন্যাকড়া ফেলিয়া দেয়া শক্তভাবে বাঁধিয়া দিল। বলিল, সাবধান, খসে না যায়। ওর উপর কোট পরলেই আর কিছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বলিলাম, এসব কি হচ্ছে? ব্যোমকেশ হাসিয়া বলিল, কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের ভিতরে পরিয়া বোতাম লাগাইয়া দিল। বাঁধিবার প্রয়োজন হলো না। এইরূপে বিচিত্র প্রসাধন শেষ করিয়া রাত্রি 11:20 সময় আমরা বাহির হইলাম। দেরাজ হইতে কয়েকটা জিনিস পকেটে পুরিতে পুরিতে ব্যোমকেশ বলিল, চিঠি নিয়েছ? কি সর্বনাশ! নাও নাও, শিগগির একখানা সাদা কামের মধ্যে পুরিয়া নাও। শিয়ালদহের মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পাইয়া তাহাতে চড়িয়া বসিলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হইয়া গিয়াছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করিয়া চৌরঙ্গীর দিকে ছুটিয়া চলিল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে বিভিন্ন হইয়া গিয়াছে, সেই স্থানে ট্যাক্সি হইতে নামিলাম। ট্যাক্সি চালক ভাড়া লইয়া হর্ন বাজাইয়া চলিয়া গেল। চারিদিকে দৃকপাত করিয়া দেখিলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও কোনো লোক নাই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করিয়া তুলিয়াছে। ঘড়িতে তখনও 12:10 বাকি। কি করিতে হইবে? গাড়িতে বসিয়া পরামর্শ করিয়া লইয়াছি, সুতরাং কথা বলিবার প্রয়োজন হইল না। আমি আগে আগে চলিলাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পশ্চাতে অদৃশ্য হইয়া গেল। তাহার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতা আমার কাছেও যেন তাহাকে কায়াহীন করিয়া তুলিল। আমার পায়ের শব্দের সঙ্গে পা মিলাইয়া সে আমার ঠিক 6 ইঞ্চি পশ্চাতে চলিয়াছে। তবু মনে হইল যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করিয়াছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নহে। পথের দুই পাশে প্রাসাদ থাকিলে আলো প্রতিফলিত হইয়া উজ্জ্বলতর হয়, এখানে তাহা হইতেছে না। দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করিয়া লইতেছে। এই অবস্থায় সম্মুখ হইতে আসিয়া কাহারও সাধ্য নাই যে বুঝিতে পারে আমি একা নহি। আমার পশ্চাতে আরও একটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলিয়াছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু পূর্বে বন্ধ হইয়া গিয়াছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং একটানাভাবে চলিয়াছে। আমি রাস্তার মাঝখান ধরিয়া হাঁটিতে লাগিলাম। দূরে পশ্চাতে একটা ঘড়িতে ঢং ঢং করিয়া মধ্যরাত্রি ঘোষিত হইল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলোও বাজিতে আরম্ভ করিল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝঙ্কিত হইয়া উঠিল। ঘড়ির শব্দ মিলাইয়া যাইবার পর কানের কাছে ফিসফিস করিয়া ব্যোমকেশ বলিল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশে পিছনে আছে তাহাই ভুলিয়া গিয়াছিলাম। চমকিয়া পকেট হইতে খামখানা বাহির করিয়া হাতে লইলাম। আরও 6-7 মিনিট চলিলাম। খিদিরপুর পুল পৌঁছইতে এখনো প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সম্মুখে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখিয়া সচকিত হইয়া উঠিলাম। কানের কাছে শব্দ হইল, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হইতে লাগিল। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচঢালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটি বস্তু দ্রুত বেগে অগ্রসর হইয়া আসিতেছে। কয়েক মুহূর্ত পরেই বাইসাইক্লিক আরোহের মূর্তি স্পষ্ট হইয়া উঠিল। আমি দাঁড়াইয়া পড়িয়া খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়াইয়া দিলাম। সম্মুখে বাইসাইক্লিকের গতিও মন্থর হইল। রুদ্ধশ্বাসে অপেক্ষা করিতে লাগিলাম। লোকটি 25 গজের মধ্যে আসিল। তখন দেখিতে পারিলাম কালো স্যুট পরিহিত আরোহী সম্মুখে ঝুঁকিয়া মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখিতেছে। মধ্যম গতিতে সাইকেল যখন আমাকে লক্ষ্য করিয়া অগ্রসর হইতে লাগিল, আমার মধ্যে তখন আর 10 গজ মাত্র ব্যবধান। হঠাৎ করাং করাং করিয়া সাইকেলের ঘণ্টি বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খাই আমি প্রায় উল্টাইয়া পড়িয়া গেলাম। আমার বুকে বাঁধা প্লেট শতক খণ্ডে ভাঙিয়া গিয়াছে বুঝিতে পারিলাম।
তারপর নিমেষের মধ্যে একটি কাণ্ড হইয়া গেল। আমি টরিয়া পড়িতেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সম্মুখ দিকে লাফাইয়া পড়িল। বাইসাইকেল আরোহী আমার পশ্চাতে আরেকটি লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবে সে পাশ কাটাইয়া পলাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। ব্যোমকেশ তাহাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলিয়া দিয়া বাঘের মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িল। আমি মাটি হইতে উঠিয়া ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হইয়া দেখিলাম সে প্রতিপক্ষের বুকের উপর চাপিয়া বসিয়াছে এবং দুই বজ্র মুষ্টিতে তাহার দুই কবজি ধরিয়া আছে। বাইসাইকেলখানা একধারে পড়িয়া আছে। আমি পৌঁছেতেই ব্যোমকেশ বলিল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুখানা বেশ ভালো করে বাঁধো তো, খুব জোরে। লিখলিখে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট হইতে বাহির করিয়া ভূপতিত লোকটার হাত দুটো শক্ত করিয়া বাঁধিলাম। ব্যোমকেশ বলিল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিন রহস্যের মেঘনাথ। বলিয়া তাহার চোখের গগলস খুলিয়া লইল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হইল তাহা বর্ণনা করা নিষ্প্রয়োজন, কিন্তু সেই অবস্থাতে থাকিয়াও প্রফুল্ল রায় হিংস্র দন্তপংক্তি বাহির করিয়া হাসিল। বলিল, ব্যোমকেশবাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাবো না। ব্যোমকেশ বলিল, অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্রশস্ত্র কিছু আছে কিনা। এক পকেট হইতে অপেরা গ্লাস ও অন্য পকেট হইতে পানির ডিবা বাহির হইল, আর কিছুই নাই। ডিবা খুলিয়া দেখিলাম তাহার মধ্যে তখনও গোটা চারেক পান রহিয়াছে। ব্যোমকেশ বুকের উপর হইতে নামিলে প্রফুল্ল রায় উঠিয়া বসিল। ব্যোমকেশের মুখের দিকে নিষ্পলক কিছুক্ষণ চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই, এই শিক্ষা একটু দেরিতে পেলাম। কাজে লাগবার ফুরসত হবে না, বলে ক্লিষ্টভাবে হাসিল। ব্যোমকেশ নিজের বুক পকেট হইতে একটা পুলিশ হুইসল বাহির করিয়া তাহাতে ফু দিল। তারপর আমাকে বলিল, অজিত, বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘণ্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসি, কিন্তু সাবধান, ওর ঘণ্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসিল, সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক। আপনাকেই ভয় ছিল, তাই তো আজ এই ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একা আসবেন, নিভৃতের সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরও উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গিয়েছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলিল, জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হাসিয়া বলিল, তাও তো বটে, জল এখানে পাওয়া যায় কোথায়? কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পানের ডিবাটার দিকে একটা সতৃষ্ণ দৃকপাত করিয়া বলিল, একটা পান পেতে পারি নাকি? অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করিল। আমি ডিবা হইতে দুটো পান বাহির করিয়া তাহার মুখে দিলাম। পান চিবাইতে চিবাইতে প্রফুল্ল রায় বলিল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনিতেছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়িল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলিল, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না? ব্যোমকেশ বলিল, ছাড়ব কি করে? প্রফুল্ল রায় ঘোলাটে রকম হাসিয়া পুনশ্চ জিজ্ঞাসা করিল, পুলিশে দেবেনি? দেব বই কি। ব্যোমকেশবাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। বলে রাস্তার উপর ঢলিয়া পড়িল। একটা মোটর বাইক সশব্দে আসিয়া পড়িল। একজন ইউনিফর্ম পরা সাহেব তাহার উপর হইতে লাফিয়া পড়িল, বলিল, হোয়াটসঅ্যাপ, ডেড?
প্রফুল্ল রায় নিষ্প্রভ চক্ষু খুলিয়া বলিল, এ যে খোদ কর্তা দেখছি। টু লেট সাহেব, আমায় ধরতে পারলে না। ব্যোমকেশবাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসিবার নিষ্প্রভ চেষ্টা করিয়া প্রফুল্ল রায় চক্ষু মুদিল। তাহার মুখখানা হঠাৎ শক্ত হইয়া গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ আসিয়া উপস্থিত হইয়াছিল। কমিশনার সাহেব নিজে হাত করে লইয়া অগ্রসর হইতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভ্যস্ত বসিবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসিয়াছিলাম। খোলা জানালা হইতে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকিতেছিল। ব্যোমকেশ একটি বাইসাইকেলের বেল হাতে নাড়িয়া চাড়িয়া দেখিতেছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থায় পড়িয়াছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলিয়া ভিতরের যন্ত্রপাতি সপ্রশংস নেত্রে নিরীক্ষণ করিতে করিতে বলিল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র তৈরি করা যায় এই কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারোর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছ, এই হচ্ছে এই বন্দুকের বারুদ। এই নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের। কি ভয়ঙ্কর, অথচ কি সহজ! এই ছোট্ট ফুটোটি হচ্ছে একটি নল। এর পথ দিয়ে গুলি বের হয়, আর এর ঘোড়া টিপলে দুই কাজ একসঙ্গে হয়। ঘণ্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘণ্টির শব্দে স্প্রিংয়ের কাজও চাপা পড়ে যায়। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান সেই দিনই তার ইঙ্গিত পেয়েছিল। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, পথের কাটা আর গ্রামোফোন পেন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? ব্যোমকেশ বলিল, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাত সারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো, পথের কাটে কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সেটা দূর করে দেবে, অথচ কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরোপকার নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিক দেখো, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারোর না কারোর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের উপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না, মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ নেই, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কত বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাটা তার গ্রামোফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোর লেগে যাচ্ছে। ভাঙা পাথর বাটির দুটো অংশ যেমন সহজে জোর লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর এদিকে পথের উপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। ভেবেছ মিলটা কত সহজেই চোখে পড়ে? পড়ে নাকি? আমি বলিলাম, হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নাড়িয়ে বলিল, এ তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস আমার হাতে আসার সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে যায়। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটা কে। এখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্য, তারাও জানতে পারেনি লোকটা কে, কি এবং কি করে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান কর্ম। আমি তাকে কস্মিন কালেও ধরতে পারতাম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। আচ্ছা, কথাটা একটু বুঝিয়ে বলি। তুমি যেদিন পথের কাটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পোস্টের ইয়ের মতো দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়, কিন্তু সে তোমাকে চিঠি গুছিয়ে দিয়ে গেল। তারপর অলক্ষ্যে তোমায় অনুসরণ করলে। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন আর তার কোনো সন্দেহই রইল না যে তুমি আমারই দূত।
আশুবাবুর কেস আমার হাতে এসেছে, তা সে জানতো। কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি তার সম্পর্কে কতটা জানি, তাকে কোনো সন্দেহ করেছে কি না, পথের কাটা সম্বন্ধে কি করতে চাই, আমার কি বক্তব্য, এসব আর কি। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতাম না। শুধু একটা ভুল প্রফুল্লবাবু করেছিল। কি ভুল? সেদিন সকালে যে আমি তারই পথে বসেছিলাম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবে এ আমি জানতো। তুমি জানতে? তাহলে আসবার মাত্র গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মকদ্দমার খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কি ছিল? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলি ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। আর সেই চেষ্টাই আমি করেছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলাম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝলেই যে আমি অনেক কথাই জানি। শুধু বুঝতে পারলে না যে আমিও তাকে চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলে আমার বেঁচে থাকা আর নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়ে যাই। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছে, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয়টার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই তাই সে পুলিশের প্রসঙ্গ তুললে। কিন্তু পুলিশের নামে আমি এমনই চটে উঠলাম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলে। বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেললে। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে অত সহজ নয় এ কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা খাওয়ার সময় কোনো শব্দ শুনেছিলেন কি? তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন না বাইসাইকেলের ঘণ্টির শব্দ। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওইখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাটার চিঠি যখন পড়লুম তখন এক নিমেষে সব ক্লিয়ার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম চিঠিতে একটি কথা পেয়েছি। সে কথাটি কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখন পর্যন্ত মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারতো না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করবার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়ল। বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাওয়ার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। তুমিও মাটিতে পড়ে পটল তুললে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুই হাতে হ্যান্ডেল ধরে আছে। অস্ত্র সরবে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিলেন। তিনি পর্বামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিলেন, কিন্তু কিছুই পেলে না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে নিশ্চয়ই খুব হেসেছিল, কারণ তার বাইসাইকেল বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় জীবনেও আসতে পারে না। বলে ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করিতে লাগিল। টেবিলের উপর হইতে সরকারের লম্বা খামখানা হাওয়ায় উড়িয়া দিয়া পায়ের কাছে পড়িল। সেখানে তুলিয়া টেবিলের উপর রাখিয়া দিয়ে আমি জিজ্ঞাসা করিলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলিল, সে অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন। যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাবো তাতে কোনো সন্দেহ নেই।
কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে। তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকের লাশ থেকে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোহরে আছেন। সুতরাং তার বেশ বোঝা যাচ্ছে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম। কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না, আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছে। এই ঘণ্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। আমি হাসিয়া বলিলাম, ওটার উপর তোমার ভারী মায়া পড়ে গেছে না? কিছুতেই ছাড়তে পারছো না? ব্যোমকেশ হাসিয়া বলিল, সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘণ্টিটা বকশিস করেন, আমি মোটেই দুঃখিত হব না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি? আরে ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভেবেছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলিয়া হাসিতে হাসিতে ব্যোমকেশ ঘণ্টিটা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করিয়া রাখিল। সে ফিরিয়া আসিলে আমি তাহাকে একটা প্রশ্ন করিলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়ে বলিল, জানা এবং অজানার মাঝখানে একটা অনিশ্চিন্ত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলিয়া উঠিল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসিতে যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনইভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও পা বাঁধা অবস্থায় সেটা দেখিয়ে দিয়েছে। স্তব্ধ হইয়া গেলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়া যে কোথায় পৌঁছিতে পারে তাহা দেখিলে বিস্মিত না হইয়া থাকা যায় না। চিঠি, হ্যাঁ। ডাকপিয়ন একখানা রেজিস্ট্রির চিঠি দিয়া গেল। ব্যোমকেশ খাম খুলিয়া ভিতর হইতে কেবল একখানা রঙিন কাগজের টুকরা বাহির করিল। তাহার উপর একবার চোখ বুলাইয়া সহাস্যে আমার দিকে বাড়াইয়া দিল। দেখিলাম শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি 1000 টাকার চেক। ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী সিরিজের দ্বিতীয় গল্প পথের কাঁটা। আজকে ছিল তৃতীয় এবং শেষ পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।